We need Greenland for national security. আজকের পৃথিবীর ম্যাপটার দিকে একবার তাকান তো, দেখবেন ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য কিংবা ল্যাটিন আমেরিকা থেকে এশিয়া, সব জায়গাতেই পরিস্থিতি যেন বারুদের মতো গরম হয়ে আছে। পৃথিবীটা যেন আক্ষরিক অর্থেই একটা বারুদের স্তূপের ওপর বসে আছে, দম বন্ধ করা একটা অবস্থা। অনেকের মনে প্রশ্ন যাচ্ছে, তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজেই গেল? হঠাৎ করে পৃথিবীটা এমন পাগল হয়ে উঠল কেন? অনেকেই ভাবছেন এর পেছনে হয়তো আমেরিকার ভেনেজুয়েলা আক্রমণ কিংবা গ্রিনল্যান্ড দখলে ট্রাম্পের হম্বিতম্বি বা খামখেয়ালিপনা দায়ী। কিন্তু আসলে ঘটনা আরো অনেক গভীরে, আর সংকটের মূল শেকড়টা লুকিয়ে আছে আমেরিকার অর্থনীতির ভেতরে। কয়েক দশক ধরে অর্থনীতিতে একটি তত্ত্ব বেশ প্রচলিত ছিল, যার নাম ডলার স্মাইল থিওরি। এই তত্ত্ব অনুযায়ী মার্কিন অর্থনীতি যখন খুব শক্তিশালী থাকে অথবা বিশ্ব অর্থনীতি যখন চরম সংকটে পড়ে, তখন ডলারের দাম বাড়ে বা শক্তিশালী হয়। কিন্তু 2026 সালে এসে এই তত্ত্ব ব্যর্থ হয়েছে। বিশ্বজুড়ে ঝুঁকি থাকা সত্ত্বেও ডলারের মান উল্টো কমছে। 2025 সালের প্রথম 6 মাসে ডলার তার মানের 11% হারিয়েছে এবং 2026-এ আরও 10% হারানোর আশঙ্কা করা হচ্ছে। ফেডারেল রিজার্ভ সুদের হার 5.25 থেকে 5.50% থেকে কমিয়ে 2.5% দিকে নিয়ে যাচ্ছে। ফলে মার্কিন ট্রেজারি বন্ডে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ কমে গিয়েছে, কারণ অন্যান্য উন্নত দেশের তুলনায় মার্কিন বন্ডে এখন আর বাড়তি মুনাফা বা রেট ডিফারেন্সিয়াল পাওয়া যাচ্ছে না। বিদেশি বিনিয়োগকারীরা যারা $30 ট্রিলিয়ন মার্কিন সম্পদ ধরে রেখেছেন, তারা এখন ডলারে আস্থা হারিয়ে ফেলছেন। নিজেদের বিনিয়োগ বাঁচাতে তারা এখন দেদারসে ফরেন এক্সচেঞ্জ হেজিং করছেন, যার সোজা অর্থ হলো তারা পরোক্ষভাবে ডলার বিক্রি করে দিচ্ছেন। এই প্রবণতা ডলারের পতনকে আরো ত্বরান্বিত করছে। আর পরিস্থিতি এমনই যে আমেরিকা চাইলেই এখন আর ইচ্ছা মতো ডলার ছাপিয়ে অর্থনীতি বাঁচাতে পারবে না। একটি দেশের অর্থনীতি যখন ভেতর থেকে ফোপড়া হয়ে যায়, তখন তার প্রভাব ধরে রাখা সত্যি কঠিন হয়ে পড়ে। আমেরিকা এখন ঠিক সেই অস্তিত্ব সংকটের মুখোমুখি। আর ইতিহাস বলে, কোনো সাম্রাজ্য যখন অর্থনৈতিকভাবে দুর্বল হয়, তখন সে তার সামরিক শক্তি ব্যবহার করে টিকে থাকার শেষ চেষ্টা চালায়। Wenn ja, dann tritt für mich ein, so wie ich für dich eingetreten bin. অর্থনৈতিক এই সংকটের পাশাপাশি আমেরিকার ঘরের রাজনীতিতেও চলছে তোলকালাম কাণ্ড। এর কেন্দ্রে আছে সেই কুখ্যাত জেফ্রি এপস্টিন ফাইল। 2024 সালের নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প কথা দিয়েছিলেন, ক্ষমতায় এলে তিনি এপস্টিনের সব গোপন ফাইল ফাঁস করে দেবেন। এটি ছিল তার নির্বাচনী প্রচারণার অন্যতম ট্রাম্প কার্ড। কিন্তু ক্ষমতায় বসার পরপরই দৃশ্যপট বদলে যায়। প্রশাসন ফাইলগুলো প্রকাশে গড়িমসি শুরু করে এবং এক পর্যায়ে ট্রাম্প নিজেই এগুলোকে ধাপ্পাবাজি বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু চাপে পড়ে শেষমেশ 19 নভেম্বর 2025-এ ট্রাম্প এপস্টিন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট সই করতে বাধ্য হন। 30 দিনের মধ্যে সব ফাইল প্রকাশের কথা থাকলেও যা প্রকাশ করা হলো তা ছিল হতাশাজনক। হাজার হাজার পৃষ্ঠা কালো কালি দিয়ে ঢেকে দেওয়া বা রিডাক্টেড অবস্থায় প্রকাশ করা হয়। আর লাখখানেক নথি তো প্রকাশই করা হয়নি। এত লুকোছাপার পরেও 23 ডিসেম্বর প্রকাশিত ফাইলে ট্রাম্পের বিরুদ্ধে গুরুতর অভিযোগের ইঙ্গিত মেলে, যা মার্কিন প্রশাসনের জন্য চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। নিজেদের অভ্যন্তরীণ সংকট সামাল দিতে ট্রাম্প বেছে নিয়েছেন আমেরিকা ফার্স্ট নীতির এক কঠোর সংস্করণ। অতীতে এই নীতি নানা কৌশলে প্রয়োগ করা হলেও 2026 সালে তা একদম নগ্নভাবে প্রকাশিত হয়েছে। প্রশাসন অভিবাসীদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থানে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসের অভিযানগুলো এখনো অনেক বেশি আগ্রাসী। সম্প্রতি মিনিয়াপোলিসে রেনি নিকোল গুড নামের এক নারীকে গুলি করে হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। পোর্টল্যান্ড ও ফিলাডেলফিয়ার সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। তাদের দমাতে টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহার করা হচ্ছে। নিজেদের ঘরে যখন এমন অস্থির অবস্থা, তখন জরুরি অবস্থার অজুহাতে সিনেটও অনেকটা অকার্যকর হয়ে পড়েছে। এবার মধ্যপ্রাচ্যের দিকে তাকানো যাক। আমেরিকা চেষ্টা করেছিল ইরানের সরকার বিরোধী আন্দোলন উস্কে দিয়ে ফায়দা লুটতে। ট্রাম্প তো সোশ্যাল মিডিয়ায় ঘোষণায় দিয়ে দিলেন সাহায্য আসছে। কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি কঠোর হাতে সেই বিক্ষোভ দমন করেছেন।
হাজার হাজার মানুষ মারা গেলেও ইরানের সরকার তাদের নিয়ন্ত্রণ ঠিকই বজায় রেখেছে। উল্টো ইরান এখন হুমকি দিচ্ছে যে তাদের ওপর হামলা হলে আমেরিকার সহযোগী দেশগুলোকেও তারা ছাড় দেবে না। এই পরিস্থিতিতে পেন্টাগন কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে আংশিকভাবে সেনা ও সরঞ্জাম সরিয়ে নিচ্ছে। যদিও এটাকে তারা সতর্কতা বলছে, কিন্তু বিশ্লেষকরা দেখছেন আমেরিকার দুর্বলতা। নিজেদের সবচেয়ে বড় ঘাঁটি থেকে পিছু হটা এই প্রমাণ করে যে আমেরিকা মধ্যপ্রাচ্যে আর আগের মতো নিরাপদ বোধ করছে না। আমেরিকাকে দুর্বল অবস্থায় পড়তে দেখে বিশ্বমঞ্চে চীন, রাশিয়া, ভারত ও ব্রাজিলের মতো দেশগুলো ক্রমেই তৎপর হয়ে উঠছে। ডলারের দাদাগিরি ভাঙতে ব্রিক্স এখন দারুণ সক্রিয়। ডলারকে অস্ত্র হিসেবে ব্যবহারের জবাবে এই দেশগুলো এখন নিজস্ব মুদ্রায় বাণিজ্য বাড়াচ্ছে। 2026 সালের জানুয়ারিতে ব্রিক্স নতুন পেমেন্ট সিস্টেম চালুর ঘোষণা দিয়েছে, যা সুইফট বা পশ্চিমা ব্যাংকিং ব্যবস্থার বাইরে কাজ করবে। ভ্লাদিমির পুতিন হয়তো ট্রাম্পের সাথে সরাসরি সংঘাত এড়াতে মুখে বলেছেন তারা ডলার ছাড়তে চান না, কিন্তু বাস্তবে চীন ও রাশিয়া তাদের তেল বাণিজ্যের ডলার ব্যবহার প্রায় বন্ধই করে দিয়েছে। আমেরিকাকে কোণঠাসা করার এই প্রক্রিয়া বা ডি ডলারাইজেশন এখন আর কোনো তত্ত্ব নয়, বরং দৃশ্যমান বাস্তবতা। চতুর্দিক থেকে চাপ সামলাতে আমেরিকা তাই নজর দিয়েছে সম্পদের দিকে, আর এর প্রথম শিকার ভেনেজুয়েলা। 2026 সালের 3রা জানুয়ারি অপারেশন অ্যাবসোলিউট রিজলভ। মার্কিন স্পেশাল ফোর্স ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে সোজা আমেরিকায় নিয়ে আসে। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে একটি স্বাধীন দেশের রাষ্ট্রপ্রধানকে অপহরণের এই ঘটনা বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে, যাকে বিশ্লেষকরা একবিংশ শতাব্দীর নব্য উপনিবেশবাদ বলে আখ্যা দিচ্ছেন। মাদুরোকে আটকের পরপরই ট্রাম্প তার মতলব পরিষ্কার করে দেন এবং ঘোষণা করেন ডনরো ডক্ট্রিন, যা মূলত 1823 সালের মনরো ডক্ট্রিনেরই এক উগ্র সংস্করণ। এই নীতির মূল কথা হলো পশ্চিম গোলার্ধে আমেরিকার কথায় শেষ কথা। ট্রাম্প প্রশাসন সোজাসাপটা জানিয়ে দেয় আমেরিকাই এখন থেকে ভেনেজুয়েলা চালাবে। এর কারণটা হলো তেল। ভেনেজুয়েলায় বিশাল তেলের ভান্ডার এখন পুরোপুরি আমেরিকার নিয়ন্ত্রণে। এমনকি চীন যে তেল কিনেছিল তাও জোর করে মার্কিন বন্দরে নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির জ্বালানি মন্ত্রীকে ভেনেজুয়েলা তেল ক্ষেত্রগুলো দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ নিজের ধসে পড়া অর্থনীতিকে বাঁচাতে আমেরিকা এখন সরাসরি অন্য দেশের সম্পদ দখলের পথে হাঁটছে। আমেরিকার এই আগ্রাসী নীতি যে কেবল শত্রুদের ওপরই ফলছে তা নয়, মিত্ররাও এর থেকে রেহাই পাচ্ছে না। এর জ্বলন্ত উদাহরণ হলো গ্রিনল্যান্ড। 2019 সালে ট্রাম্প যখন গ্রিনল্যান্ডকে কেনার প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়েছিলেন, তখন সবাই সেটা নিয়ে হাসাহাসি করেছিল। কিন্তু 2026 সালে সেই প্রস্তাব এক ভয়ঙ্কর বাস্তবে রূপ নিয়েছে। গ্রিনল্যান্ডের বরফের নিচে লুকিয়ে আছে বিরল সব খনিজ বা রেয়ার আর্থ এলিমেন্টস, যা আধুনিক প্রযুক্তির জন্য অপরিহার্য। চীন বর্তমানে এই খনিজগুলোর বৈশ্বিক সরবরাহের সিংহভাগ নিয়ন্ত্রণ করে। তাই যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখলের মাধ্যমে চীনের এই একচেটিয়া আধিপত্য ভাঙতে চায়। তাছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে সুমেরুর বরফ গলে নর্দার্ন সি রুট উন্মুক্ত হচ্ছে, যা এশিয়া ইউরোপের মধ্যে বাণিজ্যের সময় সুয়েজ খালের চাইতে 40% পর্যন্ত কমিয়ে আনতে পারে। চীন ও রাশিয়া এই পথে ভিড় করছে দেখে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডকে একটি কৌশলগত ঘাঁটি হিসেবে ব্যবহার করে এই নতুন বাণিজ্য পথের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। ওদিকে গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ, আর ডেনমার্ক ন্যাটোর সদস্য। এক ন্যাটো সদস্য আর এক সদস্যের ভূখণ্ড দখলের হুমকি দেওয়ায় জোটের ভিত্তিতেই ফাটল ধরেছে। গ্রিনল্যান্ডের পাশে থাকার প্রতিশ্রুতিতে ন্যাটোর অন্যান্য সদস্যরা অল্প সেনা সদস্য পাঠিয়েছে, যেমন যুক্তরাজ্য পাঠিয়েছে মাত্র 1 জন। এ থেকেই বোঝা যায় সত্যিকার যুদ্ধের জন্য নয়, বরং প্রতীকী অর্থেই এই সাহায্য। কিন্তু এতেও চটেছেন ট্রাম্প। সাথে সাথে ওইসব দেশের বিরুদ্ধে 10% ট্যারিফ বসিয়ে দিয়েছে। ন্যাটোর অন্যান্য সদস্যরা ট্রাম্পের এমন আচরণে ক্ষুব্ধ। ডেনিশ প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, আমেরিকা যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে তবে তা হবে ন্যাটোর কফিনে শেষ পেরে। আর ন্যাটোর পতন হলে ইউরোপ নিজেদের রক্ষায় নতুন উপায় খুঁজবে, এবং সেই সমীকরণে আমেরিকার নাম যে থাকবে না তা বলাই বাহুল্য। তারা দেরিতে হলেও প্রচলিত ওই প্রবাদের সত্যতা উপলব্ধি করতে শুরু করেছে। আমেরিকা যার বন্ধু তার শত্রুর দরকার হয় না। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের মিত্ররাও আমেরিকার উপর আর ভরসা পাচ্ছে না। আল উদেইদ থেকে মার্কিন সেনা প্রত্যাহার ও দোহায় ইসরায়েলি হামলার সময় মার্কিন নীরবতা আরব দেশগুলোকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। সৌদি আরব, কাতার এবং তুরস্ক ইরানে হামলা না চালানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে চাপ দিয়েছে। সৌদি আরব সোজাসাপটা জানিয়ে দিয়েছে আমেরিকাকে তাদের আকাশসীমা ব্যবহার করে হামলা চালাতে দেবে না।
সৌদি আরব এরই মধ্যে পাকিস্তানের সাথে একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে, যাতে বলা হয়েছে এক দেশ আক্রান্ত হলে তা উভয় দেশের উপর আক্রমণ হিসেবে গণ্য হবে। এটাকে আরব ন্যাটো বা ইসলামিক ন্যাটোর সূচনা হিসেবে দেখছেন কেউ কেউ। পাকিস্তানের পারমাণবিক শক্তি এবং সৌদির অর্থনৈতিক শক্তি মিলে তৈরি হচ্ছে নতুন নিরাপত্তা বলয়, যা আমেরিকার ছায়া ছাড়াই চলতে সক্ষম। বিশ্বের অপর প্রান্তে মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে একজোট হয়েছে চীন ও রাশিয়া। জানুয়ারি 2026-এ দক্ষিণ আফ্রিকার উপকূলে অনুষ্ঠিত হয় উইল ফর পিস 2026 বা শান্তির জন্য সদিচ্ছা নামক নৌমহড়া। এটি ছিল ব্রিক্সের সদস্য দেশগুলোর প্রথম যৌথ নৌমহড়া, যেখানে চীন, রাশিয়া এবং ইরান অংশ নেয়। যদিও মার্কিন চাপে দক্ষিণ আফ্রিকা শেষ মুহূর্তে ইরানকে সক্রিয় অংশগ্রহণ থেকে বিরত রেখে পর্যবেক্ষকের ভূমিকা নিতে অনুরোধ করে, তবুও এই মহড়ার বার্তা পরিষ্কার: অর্থনৈতিক জোট ব্রিক্স ধীরে ধীরে সামরিক জোটের রূপ নিতে পারে, যা আমেরিকার জন্য সরাসরি চ্যালেঞ্জ। সব মিলিয়ে যে চিত্রটা উঠে এসেছে তা উদ্বেগের। ডলারের পতন, অভ্যন্তরীণ রাজনৈতিক কেলেঙ্কারি এবং বৈশ্বিক প্রভাব হারানোর ভয়ে আমেরিকা এখন মরিয়া হয়ে উঠেছে। মাদুরোকে অপহরণ, গ্রিনল্যান্ড দখলের হুমকি কিংবা মধ্যপ্রাচ্য থেকে পিছু হটা সবই প্রমাণ করে পুরনো বিশ্ব ব্যবস্থা ভেঙে পড়ছে। বিশ্লেষকদের মতে পতন ঠেকাতে আমেরিকা তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি নিতেও প্রস্তুত। প্রশ্ন হলো, যদি সত্যি যুদ্ধ শুরু হয়, সবচেয়ে বড় ঝুঁকির মুখে কে পড়বে? সম্ভবত আমেরিকা নিজেই। আর যদি যুদ্ধ নাও হয়, তবুও যে নতুন জোট ও বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠছে, তাতে আমেরিকার একচ্ছত্র আধিপত্যের শেষ ঘণ্টা হয়তো বেজেই গিয়েছে। পুরো পৃথিবী এখন এক নতুন ভোরের অপেক্ষায় আছে, কিন্তু সেই সকালটা কি শান্তির বার্তা নিয়ে আসবে নাকি ধ্বংসের? সেটা একমাত্র সময় গেলেই বোঝা যাবে। কাজী নিশাদ, যমুনা নিউজ।